আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ, এই অধ্যায়টি থেকে ময়মনসিংহ জেলা স্কুলে আসা এই সৃজনশীল প্রশ্নটার আমরা এখন সমাধান করব। সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে এম এবং এন দুইটি বীজগাণিতিক রাশি। এম এবং এন দুইটি বীজগাণিতিক রাশি, অর্থাৎ এম হচ্ছে একটা বীজগাণিতিক রাশি, এন হচ্ছে আরেকটা বীজগাণিতিক রাশি। এই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক ব্যবহার করে আমাদেরকে সৃজনশীল প্রশ্নটার সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলছে এম এক্স ডিভাইডেড বাই এন মাইনাস এন এক্স ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এক্সের মান কত নির্ণয় করো। অর্থাৎ তারাই কিন্তু বলে দিচ্ছে যে এইটা সমান এইটা, এই সমীকরণটা ব্যবহার করে এক্সের মানটা বের করার জন্য। তাহলে আমাদের টার্গেট থাকবে এক্সের মান কত আসে সেটা দেখা। তাহলে চলেন আমরা এখন ক নম্বর প্রশ্নটার সমাধান করে ফেলি। আমরা প্রশ্নে দেওয়া তথ্যটা লিখে ফেললাম। দেওয়া আছে এম এক্স ডিভাইডেড বাই এন মাইনাস এন এক্স ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই যে হর, এই হরগুলো লসাগু করতে পারি। এখানে হর এন আর এখানে হর এম, তো এম এবং এন এর লসাগু হচ্ছে এম এন। এম এবং এন এর লসাগু কি এম এন। আচ্ছা, আমরা এম এন লিখলাম। তো এম দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে, এটাই তো নিয়ম যে একটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তো এন দিয়ে যখন আমরা এম এনকে ভাগ করব, এম পাবো এম, সেই এম দিয়ে লবকে গুণ, তাহলে এম স্কোয়ার এক্স মাইনাস মাইনাস। এবার আমরা এম দিয়ে লসাগুকে ভাগ করব, এন পাবো, সেই এন দিয়ে লবকে গুণ, তাহলে এন স্কোয়ার এক্স। তো হরগুলো লসাগু করে হিসাব নিকাশ করে ফেললাম, আর এই সাইডে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আমরা এখন যেই কাজটা করতে পারি, এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি। এই যে 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 এখান থেকে আমরা এক্সকে কমন নিতে পারি, কারণ আমার উদ্দেশ্য তো এক্সের মান বের করা। তাহলে যে করেই হোক আস্তে আস্তে এক্সকে একা বানায় ফেলতে হবে, এক্সকে একা বানায়া ফেলতে হবে। তাহলে আমরা এক্সকে একা বানায় ফেললাম, মানে এক্স কমন নিলাম, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার পেয়ে গেলাম ডিভাইডেড বাই এম এন। তো এখন দেখেন আমরা আর গুণন করতে পারি। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারের নিচে ওয়ান আছে, এই অংশটার নিচে ওয়ান আছে, তাহলে আমরা আর গুণন করে ফেলতে পারি। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার দিয়ে এম এনকে গুণ, আর ওয়ান দিয়ে এই অংশটাকে গুণ, আর গুণন করা হয়ে গেল। তো এখন দেখেন এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই অংশটা এখানে গুণ আকারে আছে। তো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার যদি এই পাশে আসে তাহলে ভাগ হয়ে যাবে, ঠিক না? যেহেতু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারটা এই পাশে গুণ, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তো আমরা এখন এটাকে কাটাকাটি করতে পারি। তাহলে এক্সের মান বের হয়ে যাবে এম এন। এক্সের মান কত? এম এন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক নাম্বার যেই প্রশ্নটা বলা হয়েছিল যে এক্সের মান নির্ণয় করো, আমরা এক্সের মান নির্ণয় করে দেখলাম, ফলাফল কত? এম এন। তো আমরা এখন খ নাম্বার প্রশ্নের কাছে চলে যাই। খ নাম্বার প্রশ্নে কি বললো দেখি। খ নাম্বার প্রশ্নে বলল x minus m divided by n plus x minus n divided by m plus x minus 3m minus 3n divided by m plus n equal to 0, মানে এই পুরাটা সমান শূন্য। হ্যাঁ, বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে এই অংশটুকু সমান শূন্য। এর একটা তথ্য দেখাও যে এক্সের মান বীজগাণিতিক রাশি দুইটির সমষ্টির সমান। কথাটা একটু বোঝার চেষ্টা করি। দেখাও যে এক্সের মান বীজগাণিতিক রাশি দুইটির সমষ্টির সমান। আচ্ছা, বীজগাণিতিক রাশি দুইটি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? উদ্দীপকে বলা হয়েছিল এম এবং এন দুইটি বীজগাণিতিক রাশি, এখানে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি দুইটির সমষ্টির সমান। তার মানে এই যে দুইটা বীজগাণিতিক রাশি এম এবং এন, তো তাদেরকে যদি আমরা সমষ্টি নির্ণয় করি তাহলে এম প্লাস এন। আমাদেরকে বলতেছে তোমরা দেখাও, এই যে আমরা একটা তথ্য দিয়ে দিলাম যে এই বাম পক্ষ সমান 0, এই তথ্যটা ব্যবহার করে তোমরা অঙ্কটা করতে থাকো এবং এক পর্যায়ে আমাদেরকে দেখাবা এক্স ইকুয়াল টু এম প্লাস এন। কি বলছে তারা? এক্সের মান বীজগাণিতিক রাশি দুইটির সমষ্টির সমান। এক্সের মান কত? বীজগাণিতিক রাশি দুইটির সমষ্টির সমান। এক্সের মান বের হবে এম প্লাস এন। তারা এটা বুঝাইয়াই দিছে, তারা এটা বুঝাইয়াই দিল যে এখানে যেই তথ্যটা ব্যবহার করা হয়েছে, এই ভগ্নাংশ যোগ এই ভগ্নাংশ যোগ এই ভগ্নাংশ সমান শূন্য, এই তথ্যটা ব্যবহার করে অঙ্কটা করতে থাকলে এক পর্যায়ে দেখা যাবে এক্সের মান বের হবে এম প্লাস এন। চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধানটা করে ফেলি।
তো আমরা এখানের মধ্যে খ নাম্বার প্রশ্নের মধ্যে দেওয়া তথ্যটাকে লিখলাম, দেওয়া আছে এই তথ্যটা ইকুয়াল টু 0। এখন দেখেন এখানে একটা কাজ করা হয়েছে এবং এখানে অনেকের মনে প্রশ্ন আসবে, স্যার এই কাজটা কীভাবে করে করলো। এক্স মাইনাস এম ডিভাইডেড বাই এন, এইটা থেকে 1 মাইনাস করা হয়েছে। এক্স মাইনাস এন ডিভাইডেড বাই এম, এটা থেকে 1 মাইনাস করা হয়েছে। আবার এই ভগ্নাংশটার সাথে 2 প্লাস করা হয়েছে। স্যার এখানে 1 মাইনাস করলো, এখানে 1 মাইনাস করলো, এখানে আবার 2 প্লাস করলো, কেন করলো বুঝলাম না তো। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে যেই কাজটা করতে হবে যে এই যে এইটা সমান 0 দেওয়া, এই তথ্যটাকে ব্যবহার করে করতে 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 এক পর্যায়ে আমাদের সামনে আসবে এক্স ইকুয়াল টু এম প্লাস এন। এটা প্রশ্নে বলে দেওয়া জিনিস, এক্স ইকুয়াল টু এম প্লাস এন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তো এই সমীকরণটা ব্যবহার করেই তো অঙ্কটা করতে থাকবো, তাই না? অঙ্কটা করতে থাকবো। তো সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এম প্লাস এন, তাহলে আমাকে এক্সকে একা বানাইতে হবে। এই যে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আমাকে যে করেই হোক অঙ্কটাকে এক্সকে একা বানায় ফেলতে হবে, বাকিদেরকে ওই সাইডে পাঠাইতে হবে এবং ওই সাইডে গিয়ে এম প্লাস এন থাকবে, আর কেউ যেন না থাকে। তো আমরা এখন যেই কাজটা করব, এই যে ভগ্নাংশটা, এটা থেকে যদি আমরা 1 মাইনাস করি, আমি এখানে লিখে দেখাই, এক্স মাইনাস এম ডিভাইডেড বাই এন, এটা থেকে যদি আমরা 1 মাইনাস করি, এতে করে কি ঘটনা ঘটবে? এতে করে কি ঘটনা ঘটবে? আমরা যখন 1 মাইনাস করতেছি, এতে করে ঘটনা হবে কি, পরের লাইনে যখন আমরা যাব, ঠিক এটার পরের লাইনে, তখন এই 1-এর নিচে মনে মনে 1 আছে, n এবং 1-এর লসাগু n। তো n-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে লবকে গুণ করলে যা আছে তাই। আর এই 1 n-এর মধ্যে n বার যায়, এই nটা উপরে বসে পড়বে মাইনাস n। তো এখানের মধ্যে দেখেন x মাইনাস m মাইনাস n, এই যে x মাইনাস m মাইনাস n আসলো আমাদের সামনে, এটা প্রথম একটা ধাপ। আমি শুধু একটু বোঝানোর জন্য বলতেছি, কেউ এখন এই মুহূর্তে এটাকে সিরিয়াসলি নিয়েন না, শুধু বোঝানোর জন্য বলতেছি। দেখেন x মাইনাস m মাইনাস n ওই সাইডে কি ইকুয়াল টু 0 না? আচ্ছা দেখেন, তখন তো মাইনাস m মাইনাস n ওই সাইডে গিয়ে m প্লাস n হয়ে যাবে। তবে এটা এখনই না, অনেকখানি কাজ করতে হবে আমাদেরকে, আমি শুধু একটু বললাম। এরপরে দেখেন আরও যখন আমরা কোনো একটা ভগ্নাংশের সাথে 1 যোগ করি বা বিয়োগ করি, তখন মূলত লসাগুটা উপরে উঠে যায়। এটা হচ্ছে আসল কথা। যখন আমরা কোনো একটা ভগ্নাংশের সাথে 1 যোগ করি, তখন পরবর্তী লাইনে গিয়ে লসাগুটা উপরে উঠে যোগ হয়ে যায়। যখন আমরা কোনো একটা ভগ্নাংশ থেকে 1 বিয়োগ করি, তখন লসাগুটা উপরে উঠে বিয়োগ হয়ে যায়। আমি আপনাদের একটু আরও উদাহরণ দিয়ে দেখাইতে চাই। যেমন আপনি মনে করেন লিখলেন যে 3 ডিভাইডেড বাই a প্লাস বি, 3 ডিভাইডেড বাই a প্লাস বি। তো এখন আপনি যদি এইটা থেকে 1 বিয়োগ করতে চান, তাহলে দেখেন তখন কি হবে, a প্লাস বি হবে লসাগু। তো a প্লাস বি যা আছে তাই, তাহলে লবটা যা আছে তাই বসবে, মাইনাস এই যে 1 a প্লাস বি এর মধ্যে a প্লাস বি বার যায়, এই লসাগুটা উপরে উঠে যাবে, যেহেতু সামনে মাইনাস আছে এই জন্য চিহ্নগুলো পরিবর্তন হয়ে বসবে। অর্থাৎ লসাগু হিসেবে যা আছে তাই কিন্তু উপরে উঠে গেছে, সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পাল্টাইছে। যদি এখানে তো এরকম ঘটতো যে 3 ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস 1, তাহলে কিন্তু পরবর্তী লাইনে গিয়ে a প্লাস বি উপরে 3 প্লাস a প্লাস বি, অর্থাৎ এই লসাগুটা কিন্তু উপরে উঠে যাইতো, প্লাস থাকাতে আর কোনো চিহ্ন পরিবর্তন হয় নাই। তাহলে এখানে মূলত 1 যোগ বা বিয়োগ করার দ্বারা লসাগুটা উপরে উঠে যায়। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে কি করতেছি? আমরা যদি এই ভগ্নাংশটা থেকে 1 বিয়োগ করি, তাহলে এই হরটা মানে লসাগুটা উপরে উঠে যাবে মাইনাস আকারে। আমি যখন এখান থেকে 1 বিয়োগ করব, তখন এই হরটা মানে লসাগুটা উপরে উঠে যাবে মাইনাস আকারে। এলে এক্স মাইনাস এম মাইনাস এন, এক্স মাইনাস এম মাইনাস এন। এখন ঘটনা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, -1 কি আমার অঙ্কে আগে থেকে ছিল? আগে থেকে -1 ছিল না। আমি আমার অঙ্ক মিলানোর উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয়, এই জন্য আমি এই মুহূর্তে -1 আনছি, এখানেও আমি -1 আনছি। তাহলে এই -1ও আমার অঙ্কে আগে থেকে ছিল না, এই -1ও আমার অঙ্কে আগে থেকে ছিল না, তো আমি এদেরকে বাড়তি আনছি না।
তো অঙ্ক করতে গিয়ে কি আর কি অঙ্কের মান পরিবর্তন করে ফেলা যায় না। আপনি অঙ্কের বাইরে থেকে যে কোনো জিনিসই আনতে পারেন, কিন্তু অঙ্কের মানের যেন কোনো পরিবর্তন না ঘটে, অঙ্কের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হয়। তাহলে যেহেতু -1 আমি দুইবার আনলাম আমার অঙ্ক করার উদ্দেশ্যে, অঙ্কের মান মিলানোর জন্য, তো এর দ্বারা যেন আমার অঙ্কের কোনো ক্ষতি না হয় যেন আমি আবার +2 আনলাম। এই যে দেখেন -1 +2, বলেন অঙ্কের কোনো ক্ষতি হইছে? আমি যদি এখানের মধ্যে লিখি 5 আর পরবর্তী লাইনে গিয়ে যদি লিখি 5 -1 +2, বলেন রেজাল্ট কি সেই 5ই থাকবে না? রেজাল্ট কি সেই 5ই থাকবে? তো কারণ -1 কত হয়? -2। এবার আমি তাদের সাথে আনলাম +2, তাহলে -2 +2, তাহলে এই অংশটুকু হিসাব থেকে বাদ পড়ে যাবে, অঙ্কের কোনো ক্ষতি হবে না। তাহলে ওই একই হিসাব, এই যে a + b, আপনি পরবর্তী লাইনে গিয়ে a + b এর সাথে -1 +2, তাহলে ওই সেই a + b থাকবে। তাহলে আমাদের এখনকার যে অঙ্কটা, আমাদেরকে তো বলছে দেখাও যে x = m + n আসবে। তো আপনাকে আমি দেখিয়েছিলাম যে আমাদের যে প্রশ্নটা বলল যে x = m + n আসবে, তাহলে দেখেন m যদি এই সাইডে আসে -m, n যদি এই সাইডে আসে -n = 0, তাহলে এই যে x - m - n, এই যে রাশিটুকু, এই রাশিটুকু আমি যদি এখানের মধ্যে পেতে চাই, এই যে x - m - n, কি করলাম? -1 করা লাগলো, এখানেও -1 করা লাগলো। তো এই -1 আর এই -1 তো অঙ্কের মধ্যে ছিল না, তো এটা ঠিক করার জন্য, ব্যালেন্স করার জন্য আমি আবার +2 এখানে নিয়ে আসলাম, এতে করে অঙ্কের আর কোনো ক্ষতি হইল না। তো এখানেও যখন আমি +2 আনলাম প্রিয় শিক্ষার্থীরা, তো একটু দেখেন তো m + n এবং 1 লসাগু কত? m + n। এই হর লসাগুর মধ্যে একবার যায়, যা আছে তাই থাকবে। ওয়ান m + n এর মধ্যে m + n বার যায়, এটা দিয়ে লবকে গুণ, +2m + 2n। আচ্ছা, তো এখন দেখেন x -3m + 2m -m -3n + 2n -n, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। আমি আশা করি আপনাদেরকে এই জায়গাটা ক্লিয়ার করতে পারছি, কারণ এই পুরা অঙ্কটার মধ্যে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টুডেন্টদের এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয় যে স্যার এখানে -1 +2 এটা কিভাবে করলো, কেন করলো? তো আমি এটার ব্যাখ্যাটা একদম পুরোটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীরা। তো চলো এখন সামনের দিকে আগাই। এখন আর বোঝানোর কিছু নাই, নর্মালভাবে অঙ্ক আগায় যাবে। এই যে হরগুলোর লসাগু করলাম, লব লিখলাম, হরগুলোর লসাগু লব লিখলাম, ওকে ফাইন। এখন দেখেন এই ভগ্নাংশটার লব x - m - n, এটারও লব একই না? তো যেহেতু সবগুলোরই লব একই জিনিস, তো আমরা লবটাকে কমন নিলাম, তাহলে কি থাকে? এখানে থাকে 1/n, এখানে থাকে 1/m, এখানে থাকে 1/m + n। আপনি যদি x - m - n দ্বারা এটার সাথে গুণ করেন, তাহলে এটাই ফেরত আসে। এটা দিয়ে যদি 1/m কে গুণ করেন, তো এটাই ফেরত আসে। এটা দিয়ে যদি 1/m + n কে গুণ করেন, তো এটাই ফেরত আসে। ঠিক আছে? আচ্ছা, তো x - m - n, খেয়াল করে দেখেন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট কিন্তু এই মুহূর্তে গুণ আকারে আছে =0। এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট গুণ আকারে আছে =0। কিন্তু ঘটনা ঘটে গেছে এই ব্র্যাকেটটার মধ্যে x আছে, চলক x আছে, কিন্তু এই ব্র্যাকেটটার মধ্যে কিন্তু কোনো চলক নাই। এই ব্র্যাকেটটার মধ্যে কোনো চলক নাই। তো যদি কোনো একটা ব্র্যাকেটের মধ্যে চলক না থাকে, একেবারেই সেটা চলক মুক্ত, চলক বর্জিত, তাহলে সেইটা =0 আমরা বলতে পারি না, সেটা =0 বলতে পারি না। তাহলে ওই যে আমরা বলি না যে হয় এটা =0 অথবা এটা =0। মিডল টার্মের অঙ্কগুলো যখন আপনারা করতে যান, অঙ্কের লাস্ট লাইনে গিয়ে দেখা যায় যে একাধিক ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট গুণ আকারে =0, তখন আমরা বলি হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। খেয়াল করে দেখবেন ওখানে দুইটা জায়গার মধ্যেই কিন্তু চলক থাকে, কিন্তু এখানে যদি দেখেন এই ব্র্যাকেটের মধ্যে চলকটা আছে, কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু কোনো চলক নাই। তো না থাকার কারণে এইটা =0 আমরা বলতে পারবো না। তো এই কারণে আমরা বললাম
যে যেহেতু এটা এক্স বর্জিত রাশি, এই কারণে এইটা ইকুয়াল টু 0 বলা যাবে না। তাহলে এক্স মাইনাস এম মাইনাস এন ইকুয়াল টু 0 বলতে হবে। এক্স মাইনাস এম মাইনাস এন ইকুয়াল টু 0, অর্থাৎ এইটা সমান 0, এইটা সমান 0। যদি এইটার মান যদি 0 হয়, এই যে এটার মান যদি 0 হয়, তাহলে এটার মান 0 গুণ এই ব্র্যাকেটটা। আচ্ছা, 0 দিয়ে যখন কোনো কিছুকে গুণ করেন তখন কি পুরাটাই 0 হয়ে যায় কিনা? 0 দিয়ে যখন কোনো কিছুকে গুণ করেন তখন কি পুরাটাই 0 হয়ে যায় না? পুরাটাই 0 হয়ে যায়। এই জন্য আমরা এখানের মধ্যে কেবলমাত্র এই অংশটাকে 0 বলতে পারতেছি, কারণ এখানে চলক আছে, কিন্তু এখানে কোনো চলক নাই, জন্য এটাকে 0 বলি নাই। এটাকে তো 0 বলছি, বাস। এটা 0 হওয়াতে 0 দিয়ে এটাকে গুণ করলে পুরাটাই 0 হয়ে যায়। আচ্ছা, তো এখন দেখেন, তো আমি আবার একটু বলি যে 0 ইন্টু 3 ইকুয়াল টু 0, ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে। তো এই অংশটার মান 0 না অন্য কোনো কিছু, এই অংশটার মান 0 না অন্য কোনো কিছু। আচ্ছা, দেখেন 0 ইন্টু 3 ইকুয়াল টু 0, তাহলে 0 ইকুয়াল টু 0। তাহলে আমরা তো এইটাকে তো 0 বলতেছি, এটা না হয় অন্য কোনো মান, কিন্তু 0 দিয়ে গুণ করলে তো 0ই হয়ে যাবে। আচ্ছা, তো এক্স মাইনাস এম মাইনাস এন ইকুয়াল টু 0 বলছি, আর এই অংশটা অঙ্ক থেকে বাদ। মাইনাস এম মাইনাস এন ওই সাইডে গিয়ে প্লাস এন, এম প্লাস এন হয়ে গেছে। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেছি এম প্লাস এন। অঙ্কটা ছোট্ট ছিল, কিন্তু এই লাইনটার ব্যাখ্যাটা দিতে গিয়ে অনেকটা সময় লাগলো। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কীভাবে করে এটার ঘটনাটা ঘটছে। তাহলে আমাদেরকে বলছে যে এই ভগ্নাংশ যোগ এই ভগ্নাংশ যোগ এই ভগ্নাংশ ইকুয়াল টু 0 হলে দেখাও যে এক্সের মান হলো বীজগাণিতিক রাশি দুইটির সমষ্টির সমান। তো বীজগাণিতিক রাশি দুইটা হচ্ছে এম এবং এন, তাদের সমষ্টি হচ্ছে এম প্লাস এন। তাহলে এক্সের মান হচ্ছে এম প্লাস এন এর সমান, এক্সের মান হচ্ছে এম প্লাস এন এর সমান। তাহলে এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে। গ নাম্বার প্রশ্নের সমাধান, আর প্রশ্নটাতে কি বলছে, দেখাও যে এম বাই এক্স মাইনাস এম প্লাস এন বাই এক্স মাইনাস এন ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এম মাইনাস এন। এই যে একটা সমীকরণ দেওয়া, এই সমীকরণটির মূল বীজগাণিতিক রাশি দুইটির যোগফলের অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, সমীকরণটির মূল, এই যে মূল, এখানে মূল বলতে রেজাল্টকে বোঝানো হয়েছে। রেজাল্ট, সমাধান, সমাধান। একটা সমীকরণ দেওয়া, আমরা সমীকরণটা সমাধান করে চলকের যে মান পাই, এটাকেই বলা হয় সমীকরণের মূল বা বীজ, ফলাফল, সমাধান। একটা সমীকরণকে সমাধান করে চলকের যেই মান পাওয়া যায় তাকেই সমীকরণটির মূল বা বীজ বলা হয়। তা আমাদেরকে বলতেছে যে এই যে সমীকরণটা দেওয়া, এই সমীকরণটার মূল মানে সমাধান করলে চলকের যেই মানটা পাওয়া যাবে মূল, সেটি কত হবে? সেটি হবে উদ্দীপকে দেওয়া দুইটা বীজগাণিতিক রাশির যোগফলের অর্ধেক। আচ্ছা, এই দুইটা বীজগাণিতিক রাশির যোগফল হচ্ছে এম প্লাস এন, আর তার অর্ধেক হচ্ছে 2 দিয়ে ভাগ। তার অর্ধেক কি? 2 দিয়ে ভাগ। এম প্লাস এন ডিভাইডেড বাই 2, এম প্লাস এন ডিভাইডেড বাই 2। তাহলে আমরা আবার একটু প্রশ্নটা পড়ি। দেখাও যে এই সমীকরণটির মূল হলো বীজগাণিতিক রাশি দুইটির সমষ্টির অর্ধেক। তার মানে এটা আসবে রেজাল্ট, এটা আসবে রেজাল্ট। আমরা এই সমীকরণটা সমাধান করার দ্বারা এইটা যেন রেজাল্ট পাই, এটা থাকবে আমাদের আপ্রাণ চেষ্টা। এটাই রেজাল্ট পেতেই হবে, আর কোনো রাস্তা নাই, এটাই রেজাল্ট পেতে হবে। ওকে, তাহলে চলেন আমরা এখন অঙ্কটা সমাধান করি। তাহলে আগের বার বলছিল এক্স ইকুয়াল টু এম প্লাস এন, আর এখন বলতেছে এক্স ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই 2। তো এখন আর বেশি ব্যাখ্যা দিতে হবে না, যা ব্যাখ্যা দেওয়ার সব খ নাম্বারে দেওয়া হয়ে গেছে। গ নাম্বারটা এখন আমরা দ্রুত সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তো গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। প্রশ্নে যেই তথ্যটা দেওয়া, আমরা সেই তথ্যটা আগে লিখে ফেললাম। প্রশ্নে দেওয়া তথ্যটা আমরা আগে লিখে ফেললাম। এই যে দেওয়া আছে এইটা যোগ এটা সমান এটা, এটা প্রশ্নে দেওয়া তথ্য। প্রিয় শিক্ষার্থীরা, এই যে এম প্লাস এন ডিভাইডেড বাই এই অংশটা দেওয়া, একটু সবাই দুই দিকে তাকাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি লিখি 3/a প্লাস বি, আচ্ছা আমি কি চাইলে পরবর্তী লাইনে গিয়ে এটাকে ভেঙে লিখতে পারি না? এইভাবে করে ভাঙি যে a প্লাস বি ডিভাইডেড বাই 3। প্রিয় শিক্ষার্থীরা, আমি তাহলে বলতে পারি যে a এর নিচে 3 আছে প্লাস বি এর নিচেও 3 আছে। এক কথায় বলতে গেলে এই যে হর, এই হরটা এ এর নিচেও আছে, এই হরটা বি এর নিচেও আছে, মাঝখানে প্লাস চিহ্ন।
আমরা এটাকে ভেঙে লিখতে পারি, তাই না? এইটাকে আমরা ভেঙে লিখতে পারি। আপনি যখন আমাদেরকে যোগ করবেন আগেরটাই ফেরত আসবে, যখন যোগ করবেন আগেরটাই ফেরত আসবে। তাহলে একই রকমভাবে এই যে এখানের মধ্যে এম প্লাস এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এম মাইনাস এন রয়েছে, আমি যদি একটু ভেঙে লিখতে চাই, এই যে এম, তার নিচে এক্স মাইনাস এম মাইনাস এন রয়েছে, প্লাস এই যে এই যে এই যে প্লাস এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এম মাইনাস এন রয়েছে। আমরা বলতে পারি ভেঙে লেখা যায় তো। আচ্ছা, তাহলে আমরা এটাই করলাম। এই অংশটাকে আমরা, এখানে আর ভাঙার কিছু নাই, এখানে আমরা ভেঙে লিখলাম এই যে এম ডিভাইডেড বাই এটা প্লাস এন ডিভাইড বাই এটা। এখন দেখেন লবের মধ্যে এম, এখানে লবের মধ্যে এম, এই ভগ্নাংশের লবের মধ্যে এম, এই ভগ্নাংশের লবের মধ্যে এম। লবগুলো যারা যারা মিলছে তাদেরকে একপাশে নিয়ে আসি। লবগুলো যারা যারা মিলছে একপাশে নিয়ে আসি। তাহলে এম বাই এক্স মাইনাস এম আগে থেকেই আছে, এম বাই এক্স মাইনাস এম মাইনাস এন এটাকে এখন এই পাশে নিয়ে আসলাম, যেহেতু সামনে প্লাস, এই সাইডে এসে এখন মাইনাস হয়ে গেছে। আবার এই সাইডে লব হচ্ছে এন, লব হচ্ছে এন, তাহলে এটা আগে থেকেই এখানে আছে, এই এন বাই এক্স মাইনাস এন তাকে ওই সাইডে নিয়ে যাই, এটাকে ওই সাইডে নিয়ে যাই, লবগুলো মিলতেছে, লবগুলো মিলতেছে। আচ্ছা, এখন কি করব আমরা? এই অঙ্কটা সহজ আছে, কিন্তু এটা দেখতে একটু বড় মনে হইলেও এটা কিন্তু সহজ আছে। এক্স মাইনাস এম মাইনাস এন হরগুলোর লসাগু করি, হরগুলোর লসাগু যা আছে তাই, এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এম মাইনাস এন, এই হচ্ছে লসাগু। তো এখন হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, তো এটা দিয়ে যখন আমরা লসাগুকে ভাগ করব, এটার এটা কাটা যাবে, যেটা থাকে সেটা দিয়ে লবকে গুণ করতে হবে। আবার এই যে আবার এই যে হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে এটা এটা বাদ যাবে, যেটা থাকবে সেটা দিয়ে লবকে গুণ করতে হবে। একই কাজ এখানেও। আচ্ছা, এখন কি করব? এম দিয়ে এই ব্র্যাকেটকে গুণ, এম এক্স মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এম দিয়ে গুণ। একই কাজ এখানেও করতে হবে। আসলে এখন যোগ বিয়োগটা করে ফেলি। প্লাস এম এক্স মাইনাস এম এক্স মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন এক্স মাইনাস এন এক্স মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার। কী রইল? মাইনাস এম এন ডিভাইডেড বাই হরটা প্লাস এম এন ডিভাইডেড বাই হরটা। আচ্ছা, দেখেন উভয় পক্ষ থেকে কিন্তু আমরা এম এনকে বাদ দিয়ে দিতে পারি, উভয় পক্ষ থেকে এম এনকে বাদ দিয়ে দেওয়া যায়। উভয় পক্ষকে এম এন দ্বারা ভাগ করে, কি বলছে? উভয় পক্ষকে এম এন দ্বারা ভাগ করে। এই যে দেখেন, এটা ভাগ চিহ্ন না, বলেন এটা কি ভাগ চিহ্ন না? এই যে ভাগ চিহ্ন, ভাগ চিহ্নের নিচে এম এন লিখলাম, ভাগ চিহ্নের নিচে এম এন লিখলাম, অর্থাৎ উভয় পক্ষকে এম এন দিয়ে ভাগ করলাম, এটাকেও এম এন দিয়ে ভাগ, এটাকেও এম এন দিয়ে ভাগ। তাহলে এম এন কাটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এটা, এম এন কাটা ওয়ান ডিভাইডেড বাই এটা। এখন আমরা এক্স মাইনাস এম মাইনাস এন, এক্স মাইনাস এম মাইনাস এন উভয় পক্ষকে এটা আবার বাদ দিয়ে দিতে পারি, উভয় পক্ষ থেকে এটা দিয়ে বাদ দিতে পারি। আপনারা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারেন যে এক্স মাইনাস এম মাইনাস এন দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, উভয় পক্ষকে গুণ করলাম। আপনি যখন এক্স মাইনাস এম মাইনাস এন দ্বারা উভয় পক্ষকে গুণ করবেন, এটা এটা কাটা যাবে, তাহলে উভয় পক্ষ এটাকে গুণ করে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি রইল? সেটা হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এম, ওয়ান বাই এক্স মাইনাস এন। মাইনাস এটার সামনে লেখার কোনো দরকার নাই, আপনি এটাকে ওই ওয়ানের সামনেই লেখেন, এটা আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমরা কি এখন আর গুণন করতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক কিন্তু শেষ। আমরা আর গুণন করতে পারি। মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস এনকে গুণ, ওয়ান দিয়ে এক্স মাইনাস এমকে গুণ, আর গুণন করে দিলাম। সব এক্স একদিকে চলে যাক, অন্যগুলো একদিকে চলে যাক, তাহলে কি হয়? টু এক্স ইকুয়াল টু এম প্লাস এন। এই টু এখানে রয়েছে, উদ্দেশ্য এক্সের মান বের করা। তাহলে টু যে এখানে গুণাকারে আছে, এই টু ওই সাইডে গেলে কী হবে? ভাগ। তাহলে এই টু যখন এই সাইডে আসবে ভাগ হবে। তাহলে এক্স ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই টু, এক্স ইকুয়াল টু এম প্লাস এন ডিভাইডেড বাই টু। আচ্ছা, তাহলে হইল? আমাদেরকে প্রশ্নে বলছিল না, দেখাও যে এইটার সমান এইটা হলে সমীকরণটির মূল অর্থাৎ সমাধান অর্থাৎ এক্সের মান হবে বীজগাণিতিক রাশি দুইটির সমষ্টির অর্ধেক। তাহলে আমরা পেলাম সমীকরণটির মূল রাশি দুইটির যোগফলের অর্ধেক দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা,
ময়মনসিংহ জেলা স্কুলে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যখনই প্র্যাকটিস করতে যাবে, যখনই তার মন চাইবে যে এই মুহূর্তে এই অঙ্কটা আমি একটু করি, যদি তার কাছে অঙ্কটা একটু কঠিন লাগে বা কনফিউশন তৈরি হয়, তাহলে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট ভিডিওর সমাধানের মানে ওই যেই টপিক্সটা তার সমাধানের ভিডিও শিক্ষার্থীর সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীর জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।